অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে বৈঠক রেখেছেন। এই খবরটি আমাকে বেশ উচ্ছ্বসিত করেছে এই কারণে দর্শক, যে আমার জানা মতে বাংলাদেশে এর আগে কখনো কোনো সরকার প্রধান শেয়ার বাজার নিয়ে এক্সক্লুসিভলি আলাদাভাবে কোনো বৈঠক করেছেন এমন তথ্য আমি আসলে মনে করতে পারিনি। আমার জানা মতে কখনো কোনো সরকার প্রধান শেয়ার বাজার নিয়ে আলাদা করে বৈঠক করেননি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শেয়ার বাজার নিয়ে আলাদা করে একটি বৈঠক করছেন, সেটি সঙ্গত কারণে যে কারো কাছে মনে হতে পারে সরকার শেয়ার বাজারকে আলাদা করে একটি গুরুত্ব দিচ্ছে। এবং এমন একটি সময়ে তিনি এই বৈঠকটি করতে যাচ্ছেন যখন বাংলাদেশের শেয়ার বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গত বেশ কয়েকদিন ধরে রীতিমতো রাস্তায় বিক্ষোভ হচ্ছে, সমাবেশ হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার যিনি চেয়ারম্যান তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এটি যে একমাত্র কয়েকদিনের ঘটনা তাই নয়, মূলত বাংলাদেশের শেয়ার বাজার আসলে একটি ট্র্যাজেডির উপাখ্যান। সেটি শুরু হয়েছে সে 1996 সালের শেয়ার কেলেঙ্কারির পর থেকে এটি টানা চলেছে। সেই 96-এর শেয়ার কেলেঙ্কারির পরে আমি নিজে যখন রিপোর্টার ছিলাম, যখন শুনতাম, তখনও যে কথাগুলো শুনতাম যে আস্থার অভাব, আস্থাহীনতা, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক, বিনিয়োগকারীদের মধ্যে ইনসিকিউরিটি। এখনও যখন অনেকের সঙ্গে কথাবার্তা বলি বা সাংবাদিকদের সঙ্গে কথা বলি, শেয়ার বাজারের প্রবলেমটা কি, তারা সবাই সেই একই কথা বলেন, ল্যাক অফ কনফিডেন্স, আস্থাহীনতা, বিনিয়োগকারীরা আস্থা পায় না। 20 বছরেরও দীর্ঘ সময় পেরিয়ে গেল, এর মাঝখানেও দেশের একটি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কনফিডেন্স এনশিওর করা যায়নি। আবার এই যে একটি নতুন সরকার যখন আসলো, জুলাই আগস্টের আন্দোলনের পর ডক্টর ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করলেন, তখন প্রথম দিকে বেশ শেয়ার বাজার অনেকটা লাফাতে শুরু করেছিল এবং লাফাতে হঠাৎ করে এই যে উপর হয়ে পড়লো, আর উঠে দাঁড়াতেই পারলো না। আমি দেখি বিভিন্ন জায়গায় বক্তৃতায় বা পত্রপত্রিকা, টেলিভিশনের খবরে বলা হয়ে থাকে যে গত 8 মাসে নাকি 80,000 কোটি টাকা বাংলাদেশের শেয়ার বাজার থেকে নাই হয়ে গেছে। অনেকে আবার এই প্রশ্নটিও করেন যে এখন তো সে দরবেশ নাই, তাহলে এখন কোন দরবেশ শেয়ার বাজার থেকে এইভাবে হাতিয়ে নিল টাকা? এইসব প্রশ্নের কোনো উত্তর নেই। বাস্তবতা হচ্ছে শেয়ার বাজারকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যায়নি। বাস্তবতা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাওয়া মানুষ কাঁদছে, তাদের অন্তরাত্মার রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণ বন্ধ করতে তারা ক্ষোভ উগলে দিতে রাস্তায় নেমে এসেছে। এমনি একটি অবস্থায়, এমনি একটি পরিস্থিতিতে যখন সরকারের শীর্ষ ব্যক্তি শেয়ার বাজার নিয়ে আলাদা করে বৈঠক ডাকেন, তখন সঙ্গত কারণেই একটু আশা তৈরি হয়, একটু বিশ্বাস করতে ইচ্ছে করে এবার কি তাহলে শেয়ার বাজারে কোনো পরিবর্তন ঘটবে। আমি ঢাকার পত্রপত্রিকায় এই খবরগুলো একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করেছিলাম এবং যে বৈঠকটি হবে সেই বৈঠকের যে চিঠি ইস্যু করা হয়েছে সেটিও কোথাও ফেসবুকে দেখলাম যে অনেকে পোস্ট করে দিয়েছেন। ডক্টর ইউনূস শেয়ার বাজার নিয়ে যে বৈঠকটি করবেন সেই বৈঠকটির একটি নাম দিয়েছেন তারা। নামটি হচ্ছে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ। দর্শক, আমি নামটি উচ্চারণ করতে গিয়ে, নামটি পড়তে গিয়ে একটু হোঁচট খেয়েছি। সরকারের প্রধান বাজার পরিস্থিতি নিয়ে, বাজারে ব্লিডিং হচ্ছে, মানুষ কাঁদছে, মানুষ হাহুতাশ করছে, তাদের নিয়ে যখন বৈঠক করবেন সেখানে আসলে এত শক্ত এনজিও টাইপের নাম দিয়ে সেই মিটিং করার যদি করতে হয়, তাহলে আসলে সেটি ঠিক যেখানে পৌঁছার কথা, যেখানে সমস্যা, সেই সমস্যায় গিয়ে সরকার পৌঁছতে পারবে না, সেদিকে তারা ফোকাস করতে পারবে না। এটি আমার প্রাথমিক প্রতিক্রিয়ায় মনে হয়েছে। কারণ এই যে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ, এটি হচ্ছে এক ধরনের একটা এনজিও সেমিনারের মতো একটা নাম। ফলে এটি আমার কাছে প্রথমে মনে হয়েছে তাহলে কি ডক্টর ইউনূস একটা সেমিনার করতে যাচ্ছেন। আমি দেখলাম যে নামগুলোর দিকে আর কি, যে কাদের নিয়ে তিনি বৈঠক করবেন। তিনি সেই বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনকে ডেকেছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থনীতি বিষয়ক ডক্টর আনিসুজ্জামান, যিনি দীর্ঘদিন বিদেশে থেকেছেন মূলত, তাকে ডেকেছেন। তিনি এই বৈঠকে থাকবেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক থাকবেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, যিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, খন্দকার রাশেদ মাকসুদ থাকবেন। আমার তারপরে মনে হলো যে এটুকু নামগুলো পড়তে আচ্ছা, তাহলে মার্কেট প্লেয়ার যারা, বাজারের মূল কম্পোনেন্ট যারা ইনভেস্ট করে, ইনভেস্টাররা, তাদের কোনো প্রতিনিধি নাই কেন?
তারা কি ভাবছে, তাদের কোথায় প্রবলেম, তাদের চিন্তাগুলো কি, সেগুলো কি ডক্টর ইউনূস শুনতে চান না? নাকি পুঁজিবাজার উন্নয়ন এবং শক্তিশালী করার ক্ষেত্রে তাদের বক্তব্যের মতামতের কোনো ভূমিকা নাই? তারাই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে এই মানুষগুলো কেন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভাবনা কি, সেটি তো যদি এই বৈঠকে আলোচিত হতে পারতো বা ডক্টর ইউনূস শুনতে পারতেন, তাহলে হয়তো তার পক্ষে সিদ্ধান্ত গ্রহণে কিংবা ভাবতে সেটি সহায়ক হতো। আচ্ছা, বাদ দিলাম, তিনি হয়তো ভাববেন যে এত বিনিয়োগকারীদের মধ্যে থেকে আমি কাকে ডাকবো। কিন্তু মার্কেট প্লেয়ার যারা, আপনি স্টক এক্সচেঞ্জ, ঢাকা চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ, কিংবা ব্রোকারদের কাউকে, ব্রোকার অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠনও সেখানে আছে, তাদেরকে, তারা বাজারের একেবারে ইন্টিগ্রাল পার্ট, তাদের কথা আপনি শুনবেন না? তাদের কথা না শুনে আপনি বাজার কিভাবে শক্তিশালী করবেন? কিংবা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, সরকারি প্রতিষ্ঠান, তাদের একটা মেজর রোল আছে ক্যাপিটাল মার্কেটে, শেয়ার মার্কেটে, হোয়াই নট দ্যাম? কিংবা এই যে মার্চেন্ট ব্যাংকগুলো করা হয়েছে ইন্টারমিডিয়ারি হিসাবে, তাদের বাজারে তাদেরও তো একটা ভূমিকা আছে, তাদের পার্টিসিপেশন আছে, তাদের রুল আছে। এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে আসলে বলা হয়ে থাকে যে বাজারের একটা ক্রাইসিস ম্যানেজার। তাহলে তারা ক্রাইসিস কেন ম্যানেজ করতে পারছে না, বা তাদেরই বা কি ক্রাইসিসে তারা ডুবে আছে? সেই বিষয়গুলো যদি আপনি না জানেন, সেই বিষয়গুলো যদি আপনি না শোনেন, তাহলে আপনি কিভাবে বাজারকে আপনি শক্তিশালী করবেন? শেয়ার বাজারের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের একটা সম্পর্ক আছে, বাংলাদেশ ব্যাংকের খুবই সম্পর্ক আছে, কারণ ব্যাংকিং খাতের অনেকগুলো শেয়ার সেখানে আছে। বাংলাদেশ ব্যাংকের কারো কথা আপনি শুনবেন না? কিংবা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কি অভিযোগ আছে, তাদের কাছ থেকে কি সহযোগিতা আসা মানে দরকার, ব্রোকাররা কি চায়, বিনিয়োগকারীরা কি চায়, সেগুলো আপনি শুনবেন না? আপনি যদি সেগুলো না শোনেন, তাহলে আপনি পুঁজি বাজারের সমস্যা চিহ্নিত করবেন কিভাবে? আপনি সমস্যা চিহ্নিত করতে না পারলে বাজারকে আপনি শক্তিশালী করবেন কিভাবে, উন্নয়ন করবেন কিভাবে? এখন আপনি এই বৈঠকে আপনার অর্থ উপদেষ্টা, এরা তো সবাই সরকারের লোক। সরকারের লোকের সঙ্গে তো এই এত ঘটা করে কোনো বৈঠক করার কোনো ব্যাপার থাকে না, বা সেটি আসলে বাজারের জন্য খুব বেশি হেল্পফুল কিছু, বা সরকারের আপনার যারা ডিপার্টমেন্টের লোকজন তাদের নিয়ে আপনি যখন বসেন, সেটি আপনি আসলে বাজারকে ভালোবেসে বাজারের কোনো উন্নয়ন করার জন্য করছেন, সেটুকু কিন্তু আসলে ভাবা যায় না, কারণ তাদের পার্টটা এক। আবার এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মিস্টার খন্দকার রাশেদ মাকসুদ, আমি দেখলাম যে গত কয়েক মাসে শেয়ার বাজার নিয়ে যেখানে আলোচনা হয়েছে, সেখানেই তার বিরুদ্ধে এন্তার অভিযোগ। আমি অনেক সাংবাদিকদের সঙ্গে ঢাকায় কথা বলেছি গত কয়েকদিনে, আমি অনেক ব্রোকারদের সঙ্গে কথা বলেছি, মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি, যেহেতু আমি একসময় স্টক মার্কেটের রিপোর্টার ছিলাম। আমি দেখলাম প্রায় সবারই মানে আঙ্গুল হচ্ছে রাশেদ মাকসুদ সাহেবের দিকে। সেদিন টেলিভিশনে, ঢাকার একটি টেলিভিশনে আমি একটা আলোচনা শুনছিলাম, সেখানে একজন মানে যে বিনিয়োগকারীদের একটি সংগঠনের একজন নেতা, তিনি তার সম্পর্কে বলছিলেন যে তার নামে নাকি তিনি একসময় ব্যাংকার ছিলেন, তিনি শেয়ার বাজার সম্পর্কে তার কি ধারণা আছে নাই, কিন্তু তার নামে নাকি দুদকে মামলা তদন্তাধীন আছে, এরকম একটি কথা একজন বলছিলেন। তাহলে তার নামে যদি সত্যি সত্যি দুদকের কোনো মামলা থেকে থাকে, বা আগে কোনো অভিযোগ থেকে থাকে, কিংবা ব্যাংকিং খাতে তিনি প্রপারলি দায়িত্ব পালন না করে থাকেন, এরকম একজন মানুষকে তো পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে বসানো যায় না, বসানো উচিত হয়নি। ওই ভদ্রলোক টেলিভিশনের আলোচনায় এও বলছিলেন যে তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন সাহেবের আত্মীয়। যদি তাই হয় তাহলে তো আরও আপত্তিকর বিষয়, তাহলে তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে। ডক্টর সালাউদ্দিন ফাইন্যান্স অ্যাডভাইজার এবং একটি ফাইন্যান্স, তার মিনিস্ট্রির আওতাধীন একটি সংস্থার প্রধান, তার আত্মীয়, এবং তার বিরুদ্ধে যত অভিযোগ শেয়ার বাজার নিয়ে। আমি একটু পত্রিকা ঘাটাঘাটি করছিলাম দর্শক, দেখা গেল যে উনি দায়িত্ব নেবার পর, হ্যাঁ, উনি যেই বিষয় নিয়ে অনেক বেশি সুনাম কামিয়েছেন কিংবা দুর্নাম কামিয়েছেন, সেটি হচ্ছে মানে তিনি সমানে জরিমানা করে মানে শত কোটি টাকার উপরে, সেদিন একটি নিউজে পেলাম যে 80 কোটি টাকা জরিমানা 3 কোম্পানিকে। ক্যান ইউ ইমাজিন? এখন এমনিতে শেয়ার বাজার বলা হয় তাকে প্রায় সবাই, যে যারা ব্রোকার, মার্চেন্ট ব্যাংক বা বিনিয়োগকারী, প্রত্যেকে এক ধরনের ড্রাই হয়ে আছে, তাদের মানে পুঁজি খোয়াতে মানে একদম কিছু নাই। ঠিক সেই অবস্থায় একেবারে 80 কোটি, শত কোটি টাকার অঙ্কে জরিমানা করছেন। এবং এই যে জরিমানা করছেন করে, অনেকে তো এই কথাও বলছে যে বাজারকে আতঙ্কিত করে ফেলা হয়েছে, বাজারে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এমনও আমি পত্রিকার শিরোনাম দেখলাম যে মিস্টার রাশেদ মাকসুদ
আমেরিকা যাচ্ছেন একটি সেমিনারে অংশ নিতে, সেই কারণে নাকি শেয়ার বাজারে শেয়ারের দাম বেড়ে গেছে, কারণ তিনি নাই, একটা গুঞ্জন হয়েছে যে তিনি আর ফিরবেন না সেই কারণে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সত্য মিথ্যা আমি জানি না, আমি যেহেতু বাইরে থাকি, বাট আপনি যখন খোদ চিফ অ্যাডভাইজার, রাষ্ট্র সরকারের প্রধান ব্যক্তি যখন শেয়ার বাজার নিয়ে বৈঠক করবেন, সেখান থেকে অবশ্যই একটা প্রোডাক্টিভ একটা রেজাল্ট আসতে হবে, একটা ফলপ্রসূ কিছু একটা বিষয় আসতে হবে। এবং যদি সেটি আসতে হয় বা সেটা আনাতে হয়, তাহলে তো এই বিষয়গুলো সম্পর্কে তথ্যপত্র থাকতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে সিদ্ধান্ত থাকতে হবে। এখন যাকে নিয়ে, যার কারণে বাজার আতঙ্ক বোধ করে, যার কারণে সবাই বাজারে অনাস্থা বোধ করে, তাকে নিয়ে বাজার উন্নয়ন করার জন্য যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বা চিফ অ্যাডভাইজার বৈঠক করেন, তাহলে সেই বৈঠক থেকে কি মেসেজ যাবে ইনভেস্টরদের কাছে বাজারে, সেটিও কিন্তু ভাববার দরকার আছে। নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে মানে আরও একদিন সময় আছে হাতে, আমার মনে হয় যে এটি খুব ভালো হবে। আমি অবশ্যই আহ্বান জানাবো সরকারকে যে এই বৈঠকটিতে বাংলাদেশ ব্যাংকের কাউকে ডাকেন, এনবিআরের কাউকে ডাকেন, আইসিবির কাউকে ডাকেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের অফিসিয়ালদের কাউকে ডাকেন, আবার ব্রোকার অ্যাসোসিয়েশনের কাউকে ডাকেন, সম্ভব হলে ইনভেস্টরদেরও কাউকে ডাকেন, কিংবা কোনো একজন সাংবাদিকও ডাকতে পারে যারা শেয়ার বাজার নিয়ে রিপোর্ট করে। আমার মনে হয় সেটাও ভালো হয়, তাদের কাছ থেকেও জানা যেতে পারে, যেহেতু একটি প্রথম বৈঠক হচ্ছে, মানে গভর্নমেন্ট সরকারের প্রধান এই প্রথম শেয়ার বাজার নিয়ে বৈঠক করছে, সেই বৈঠকটিতে একটা ফ্রুটফুল কিছু তো থাকা উচিত। বৈঠকের পর যদি আবার বাজার একটা নেগেটিভ বার্তা যায় এবং বাজার পড়তে শুরু করে, সেটি তো ডক্টর ইউনূসের ইমেজের জন্য, ভাবমূর্তির জন্য ভালো হবে না। আশা করি সরকার সেই বিবেচনাটি করবেন। আমি আলোচনাটি শেষ করবার আগে নানা জনের সঙ্গে কথাবার্তায় যে কতগুলো বিষয় তারা যে কথাগুলো বলেছেন যে বাজার নিয়ে তারা কি চান বা কি হওয়া উচিত, এরকম একটি কথাবার্তা উঠে এসেছে, আমি তার কিছু কিছু অংশ একটু উল্লেখ করে রাখি। হ্যাঁ, কনফিডেন্সের একটি বিষয়, সেটি তো সবাই মানে এক বাক্যে প্রথমেই জায়গা দিয়েছেন যে ইনভেস্টরদের কনফিডেন্স, এবং ইনভেস্টরদের কনফিডেন্স কীভাবে আসবে, যেহেতু রেগুলেটরদেরকে নিয়ে একটা কনফিডেন্সের ঘাটতি দেখা দিয়েছে, সো সেই জায়গায় একটা মনোযোগ দেওয়ার দরকার আছে। এবং রেগুলেটরদের জায়গায় আমার কাছেও মনে হয়েছে দর্শক যে রেগুলেটরদের জায়গাটা আসলে ইনভেস্টর ফ্রেন্ডলি, মার্কেট ফ্রেন্ডলি অ্যান্ড মোস্ট প্রফেশনাল একটা দরকার। দেখেন, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কিংবা স্টক মার্কেট নিয়ন্ত্রণ যারা করে, নিয়ন্ত্রক সংস্থা, তারা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে কাজ করে। তারা ইভেন সরকারের কাছে জবাবদিহি করে না, তারা পার্লামেন্টের কাছে জবাবদিহি করে। অর্থ মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকার তো প্রশ্নই আসে না। কিন্তু আমাদের দেশে মুশকিল হলো যে যাদেরকে সেদিন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাবেক এক চেয়ারম্যানের বক্তৃতা শুনছিলাম টেলিভিশনে, তিনি বলছিলেন যে মুশকিল হচ্ছে যে এখন যারা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে কাজ করছেন, যে তারা আসলে শেয়ার বাজারটা বুঝেন কি না সেটা নিয়ে আমাদের সংশয় হয়। তো এরকম লোকগুলোকে যদি বসিয়ে রেখে আপনি বাজার উন্নয়ন করার চেষ্টা করেন, তাহলে তো বাজারে কোনো কনফিডেন্স আসবে না। বাজারে একটা ক্রাইসিস চলছে, সবাই, আমি একটু আগের আলোচনায় উল্লেখ করেছি যে একটা পুঁজির ক্রাইসিস চলছে, ফান্ড ক্রাইসিস চলছে। স্টক মার্কেটগুলো ব্যবসা কমতে কমতে, ট্রানজ্যাকশন কমতে কমতে তারা কোনো রকমের টিকে আছে। আবার যারা ইনভেস্টর, তাদের তো পুঁজি নাই। ফলে এই জায়গাটায় অনেকেই মনে করেন যে একটা স্পেশাল ফান্ডের অ্যারেঞ্জমেন্ট করে হোক, সেটা শর্ট টার্ম একটা স্পেশাল একটা ফান্ডের বা একটা সহযোগিতার ব্যবস্থা করে, কোন ফর্মে হবে সেটা আমি জানি না, সেটা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে হতে পারে। বাট এই কথাগুলো অনেকে আমাকে বলেছেন, আমি সেই জন্য এখানে উল্লেখ করলাম যে একটা স্পেশাল ফান্ডের ব্যবস্থা করা যেতে পারে তাদের জন্য। আর মার্কেটের জন্য দরকার হচ্ছে অ্যাভেলেবল সাপ্লাই অফ গুড স্ক্রিপ্টস। আপনার গত 8 মাসে নাকি নতুন কোনো আইপিও আসে নাই মার্কেটে, এটা কেমন কথা? একটা স্টক মার্কেটে 8 মাসে নতুন কোনো কোম্পানি আসে নাই, কেন আসে নাই? এই বিষয়গুলো তো ভাববার ব্যাপার আছে। ফলে এই যে টোটাল মিউচুয়াল ফান্ড, বন্ড ফান্ড, এগুলো তো সেই 20 বছর আগেও আমরা শুনতাম, এখনও সেই আলোচনাগুলো হয়, এখনও সবাই সেগুলোর প্রয়োজনীয়তাই বলেন। কিন্তু একটা ফাংশনাল মার্কেটের জন্যে যে একটা নিরবচ্ছিন্ন প্রফেশনাল রেগুলেটরি বডি অ্যান্ড ওভারসিং ক্যাপাসিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটা যে দরকার সেটা তো বুঝতে হবে। আর একটা বিষয় তো সত্য যে কনফিডেন্সের প্রশ্ন যখন আসে, আস্থার প্রশ্ন যখন আসে, তখন সামগ্রিকভাবে দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তখন কেবল শেয়ার বাজারে কেন, কোথাও আস্থা আসার কোনো কারণ নেই। টোটাল ইকোনমিক ফ্রন্ট যদি ফ্রাজাইল হয়ে যায়, ইকোনমিক ফ্রন্টে যদি কনফিডেন্স না থাকে ইনভেস্টরদের, ব্যবসায়ীদের, শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী বলি আর বড় বিনিয়োগকারী বলি, তাদের আস্থা কীভাবে আসবে?
সেই ক্ষেত্রে আবার নির্বাচনের কথা চলে আসে, হ্যাঁ, সেটি অন্য আলোচনা। কিন্তু আমি শুধু যেহেতু কাল দিন বাদে চিফ অ্যাডভাইজার বৈঠকটি করবেন, সেই বৈঠককে সামনে রেখে আমি আমার কিছু ভাবনা শেয়ার করলাম এক সময়কার শেয়ার বাজারের রিপোর্টার হিসাবে। আশা করি সরকার বিষয়গুলো বিবেচনায় রাখবেন, অন্ততপক্ষে স্টেক হোল্ডার যারা আছে তাদের সবাইকে নিয়ে এই বৈঠকটি করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।